এখন বাংলা, এখন বাংলা, এই বাংলাতেই এখন বাংলা। আসছে সাংসদ নুসরাত জাহান হুমায়ুন কবিরের প্রচারে তার জনসভায় এই মুহূর্তে আমরা দেখাতে বলবো সেই হেলিপ্যাড নিয়ে নামছেন সাংসদ নুসরাত জাহান হুমায়ুন কবিরের জনসভায় গোলগ্রাম শ্মশানপুর মাঠে নামছেন। দেখতেই পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি। এই যে মাঠে নামছেন নুসরাত জাহান। 2021-এর বিধানসভাকে কেন্দ্র করে হুমায়ুন কবিরের জনসভায় এই মুহূর্তে হেলিপ্যাড নিয়ে নামছেন সাংসদ নুসরাত জাহান। সেই ছবি সরাসরি আমরা আপনাদের সামনে সম্প্রচার করছি। সেই ছবি আমরা সরাসরি আপনাদের সামনে দেখাচ্ছি। এই ছবি দেখাবো। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে মাঠে হেলিপ্যাড নেমে গেছে। আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি এখন বাংলার পর্দায়। হুমায়ুন কবিরের জনসভায় এই মুহূর্তে এখান থেকে গিয়ে ওনারা সাংসদ নুসরাত জাহান এক্ষুনি জনসভায় যোগদান দেবেন এবং সেই চিত্র আমরা দেখাচ্ছি সরাসরি। আমি দেখাতে বলবো সেই ছবি। হুমায়ুন কবিরের জনসভায় এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি। এসে গেছে নুসরাত জাহান, হেলিপ্যাড মাঠে অবতরণ করেছে। একদম এক্সক্লুসিভ এই মুহূর্তের নিউজ আমরা দেখাচ্ছি। নুসরাত জাহান জনসভায় যোগদান করবেন একটু পরেই, হেলিপ্যাড থেকে তিনি নামছেন। আমরা সেই ছবি সরাসরি আপনাদের কাছে। দেখতেই পাচ্ছেন ওনাকে অভ্যর্থনার জন্য এসে গেছেন হুমায়ুন কবির। আমরা দেখতেই পাচ্ছি সাংসদ নুসরাত জাহানকে স্বাগতম জানাতে এসে গেছেন হুমায়ুন কবির। এক্সক্লুসিভ রিপোর্ট দেখছেন এখন বাংলায়। এই মুহূর্তে দেবরা গোলগ্রামে এসে বাইরে সেই ভিড়। আমরা সেই ছবি একবার দেখাতে বলবো আমাদের ক্যামেরাম্যানকে। দেখুন এক্সক্লুসিভ নিউজ। হুমায়ুন কবির ঢুকছেন স্বাগতম জানাতে নুসরাত জাহানকে। এই দেবরা তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির স্বাগতম জানাতে এই মুহূর্তে ঢুকছেন। সেই এক্সক্লুসিভ এখন বাংলার পর্দায় আমরা দেখাচ্ছি। দাদা নুসরাত জাহান আপনার এখানে প্রথম প্রচারে নামছেন, আপনার কেমন লাগছে? দিদি প্রথম প্রচারে আপনি আসলেন দেবরাতে, কেমন লাগছে দিদি? এখন বাংলাকে একটু বলুন। সাংসদ থেকে বিধানসভার একটা সবাই এসছেন। আমি তো দলের জন্য কাজ করি, এখানে লোকসভা থেকে বিধানসভা আসাটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে যে নিজের দলের পাশে দাঁড়ানো, নিজেদের মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষজনকে সঠিক কথা বলে সঠিক পথ দেখানো। গোলগ্রামের এত মানুষ এসছে অভিনেত্রী নুসরাত জাহানকে না দেখতে নয়, এসছেন ওনারা দেখতেন সাংসদকে। সেই হিসাবে ওনাদের আমি কিন্তু এখন না মানুষের বাড়ির মেয়ে হয়ে গেছি গো। আর আমাকে অভিনেত্রী হিসেবে সেরকম ভাবে কেউ ভালোবাসে না। অবশ্য আমার ছবি এখনো হলে দেখতে যাই ঠিকই, কিন্তু এখনো মানুষ জানে যে জননেত্রী হিসেবে আমার কিছুটা সম্মান আমি মানুষের কাছ থেকে বা কিছুটা বিশ্বাস মানুষের কাছ থেকে আমি পেতে পেরেছি। এটা আমার কাছে বিশাল বড় পাওনা। সবাই অপেক্ষায় রয়েছে। বাংলার গর্ব মমতা, বাংলার মেয়ে মমতা সেই প্রমাণ করে দিলেন নুসরাত জাহান নিজে এসেই বললেন আমি এখন অভিনেত্রী নয়, আমি একজন জনসাধারণের সভানেত্রী। সেই সভানেত্রী হিসেবে কাজ করছে। আমরা দেখাচ্ছি সেই উচ্ছ্বাস, জনসাধারণের মধ্যে উচ্ছ্বাস দেখুন সাংসদ মিমি চক্রবর্তীর জন্য, যিনি এখন অভিনেত্রী নয়, তিনি নুসরাত সরি না সেই ছবি আমরা দেখাচ্ছি। সাংসদ নুসরাত জাহান প্রত্যেকের সঙ্গে আলাপ পরিচারিতা করে নিচ্ছেন। কিছু মানুষের সঙ্গে, বেশ কিছু মানুষের সঙ্গে আমরা সেই ছবি সরাসরি এখন টিভির পর্দায় দেখাচ্ছি, এখন বাংলার টিভির পর্দায়। এক্ষুনি তিনি জনসভায় ভাষণ দেবেন, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো।
উনি এখন উঠছেন, আমরা সেই ছবিও তুলে ধরছি। একদম এক্সক্লুসিভ এখন বাংলার পর্দায় আমরা তুলে ধরছি। নুসরত জাহান এসে পৌঁছেছেন গোলগ্রামে। দেখতে থাকুন এখন বাংলা গোলগ্রাম থেকে সরাসরি আমরা দেখাবো এই জনসভাটা গিয়ে আমরা দেখবো হুমায়ুন কবির কি বলছেন, দেখবো নুসরত জাহান কি বলছেন, এখানকার মানুষের জন্য সেই ছবি সরাসরি আমরা একদম গোলগ্রাম শ্মশান থেকে সরাসরি সম্প্রচার করবো। সম্বর্ধনা দেওয়া হচ্ছে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের প্রিয় বিধায়ক সেলিমা খাতুন বিবিকে পুষ্পস্তবক দিচ্ছেন প্রতিমা মুখার্জি। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস। এখন আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সেলিমা খাতুন বিবিকে। তুমি বলো। বন্দে মাতরম। আমাদের 1 এপ্রিল সপ্তদশ নির্বাচন দেবরাবলা বিধানসভা। আমাদের প্রিয় প্রার্থী আমরা সকলে জানি ডক্টর হুমায়ুন কবির সাহেব, উনি আছেন ওনার সমর্থনে। আমাদের বাংলার প্রিয় অভিনেত্রী, তারও সবার উপরে তিনি একজন এমপি নুসরত জাহান এসেছেন, তারই সমর্থনে আজকে আমরা তাই দেখি জনজোয়ার। আমার গোলগ্রাম জিপির মানে প্রত্যেকটা বাড়ি থেকে, প্রত্যেকটা ঘর থেকে মানে মানুষকে আমি উপস্থিত হয়েছি, আমার মা বোনের উপস্থিত হয়েছে। সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আছেন বিশেষ কবির থেকে শুরু করে আমার বিবেকবাবু আছেন, মিলনবাবু আছেন এবং অনেক নেতৃবৃন্দ আছেন। সকলকে প্রতিমা মুখার্জি আছেন, শ্যামল মুখার্জি আছেন, যারা সহসভাপতি, আমাদের অন্তঃসভাপতি কৌশিক গাঙ্গুলি আছেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি জানি সকলে প্রস্তুতি নিয়েছে, ঘরে ঘরে প্রস্তুত 1 তারিখে জোড়া ফুলে বোতাম টিপে ভোট দেওয়ার জন্য, তাই তো? জোড়া ফুলে ভোট দেবেন তো সকলে? ভোটটা দেবেন, শুধু দেওয়া নয়, ভোটটা করাবেন। সেই দায়িত্ব কিন্তু সকলকে নিতে হবে। আমরা জিতবো, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার দেখবো এবং দেবরা বিধানসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য আমরা এবারে পাঠাবো নবান্নে। তার জন্য ঘরে ঘরে প্রস্তুতি নিতে হবে, আমার মা বোনদেরকে প্রস্তুতি নিতে হবে। মনে রাখতে হবে এই নির্বাচন কিন্তু আমাদের মহিলাদের সম্মান রক্ষার নির্বাচন। এই নির্বাচন কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষের সম্প্রীতি বজায় রাখার নির্বাচন। এই নির্বাচন মনে রাখতে হবে ছাত্র জীবন থেকে শুরু করে সকলের সুরক্ষার নির্বাচন। এই নির্বাচন সর্বোপরি বাংলার মানুষের বেঁচে থাকার নির্বাচন, অস্তিত্ব নির্বাচন। সেই অস্তিত্ব রক্ষা করতে হবে। আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আজকে নির্বাচনে নামতে হবে, আমাদেরকে জয়লাভ করতে হবে। আমি জানি
ধন্যবাদ আমাদের সেলিমা বিবিকে। এখন বক্তব্য রাখবেন আমার নিজের দাদা, আইপিএস অফিসার থেকে সদ্য হিয়ারেস নিয়ে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছায় কাজ করতে এসছেন, আমাদের প্রার্থী, জিতলে কিন্তু মন্ত্রী হবে 7 তারিখ জুড়ে, ডক্টর হুমায়ুন কবির বক্তব্য রাখবেন। নমস্কার। মঞ্চে রয়েছেন আজকে প্রধান অতিথি মাননীয় এমপি নুসরত জাহান, রয়েছেন বিবেক মুখোপাধ্যায় আমাদের জেলার নেতা, রয়েছেন শ্যামল মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের প্রিয় এমএলএ সেলিমা বিবি খাতুন, রয়েছেন কৌশিক গাঙ্গুলি আপনাদের অঞ্চলের নেতা, আরো অনেকে যারা অতিথিরা রয়েছেন, সবাইকে নমস্কার এবং আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বন্ধুরা যারা রয়েছেন সামনে, আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অনেকক্ষণ ধরে এত রোদে আপনারা অপেক্ষা করছেন যে নুসরাত জাহানের জন্য। একটু পরেই আমার বলা শেষ হলেই উনি বক্তব্য রাখবেন, আপনারা মন দিয়ে শুনবেন কি কথা বলছি। তার আগে আমি একটু বলি যে আজকে গোটা পশ্চিমবাংলা বলছে, গোটা পশ্চিমবাংলা বলছে, কি বলছে? বাংলার নিজের মেয়েকে চায়, তাই তো? বাংলা নিজের মেয়েকে চায়। কেন বলছে জানেন? বাংলা নিজের মেয়েকে কেন চাইছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নর 14 তলায় বসে উনি সরকার চালান না। উনি নবান্নর 14 তলা থেকে পুরো ক্যাবিনেট নিয়ে, পুরো সমস্ত মন্ত্রীদের নিয়ে, সমস্ত সেক্রেটারিকে নিয়ে উনি জেলা সফর করেন। যে উন্নয়নের কাজগুলো উনি ঘোষণা করেন, সেই উন্নয়নের কাজ ঠিক মতো হয়েছে কিনা দেখার জন্য উনি নবান্ন ছেড়ে প্রায় 600টা সভা করেছেন লাস্ট 10 বছরে। উন্নয়নের পাশাপাশি আপনি 10 বছর আগে ফিরে যান, যদি 10 বছর আগে ফিরে যান, দেখবেন যে আমাদের গ্রামে তো দূর কথা, শহরে শহরে লোডশেডিং ছিল, রাস্তাঘাট ছিল না, বড় বড় খানা খন্দে ভরা রাস্তাঘাট ছিল, স্কুলের বিল্ডিং ছিল না, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলো ছিল না, হাসপাতালগুলো ধুঁকছিল। আর 10 বছরে আপনি দেখুন পুরো ট্রান্সপোর্টেশন সিস্টেম, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রাস্তা থেকে স্কুল বাড়ি, নতুন নতুন স্কুল, প্রচুর ইউনিভার্সিটি তৈরি করেছেন, প্রচুর মেডিকেল কলেজ তৈরি করেছেন, স্বাস্থ্য ক্ষেত্রে প্রচুর সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন, হাসপাতালের মান অনেক উন্নয়ন হয়েছে, হাসপাতালে আজকে বহু ডাক্তারের সংখ্যা বেড়েছে, চিকিৎসা হচ্ছে বহু জায়গাতে। আমাদের এখানে চিকিৎসা বিনা পয়সায় হয়, সবটাই বিনা পয়সায় হয়, গরিব মানুষের জন্য সবসময় রয়েছেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে নেমে এসে ক্যাবিনেট নিয়ে সেই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো উনি খতিয়ান দেন ধরে ধরে, ওসি থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত সবাই থাকেন এবং থাকে জনগণ বাইরে থাকে, লাইভ শো করেন উনি, প্রত্যেকটা মিটিং এর লাইভ শো করবেন এবং হিম্মত দেখাতে পেরেছেন খোঁজার মুখ্যমন্ত্রী। আজ গোটা ভারতবর্ষের 28টা রাজ্য, তার মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের 5 ফুট 3 ইঞ্চি 66 বছরের এবং 55 কেজির ওজনের মহিলা মুখ্যমন্ত্রী, তাকে হারাবার জন্য বাইরের একটা পার্টি, যেটা গুজরাট, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের যে বড় বড় নেতা, সব তাবড় নেতা, তারা ডেলি প্যাসেঞ্জারি করছেন চার্টার ফ্লাইটে করে। কিন্তু আমাদের যত রিপোর্ট আছে, যত কনফিডেন্সিয়াল রিপোর্ট, যত এক্সিট পোল, যত ওপিনিয়ন পোল, প্রত্যেকে বলেছে, যত জায়গায় যত রকমের পোল আছে, প্রত্যেকটা পোল বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাট্রিক করে 3য় ক্ষমতায় আসছেন। এটা নির্ধারিত হয়ে গেছে, এটা কোনো অনুমান নয়, এটা কোনো অনুমান ভিত্তিক কথা নয়, প্রত্যেকটা মানুষ জানে। আর যারা দৌড়াদৌড়ি করছে দিল্লি থেকে, তারাও ভালো করে জানেন, তাদের রিপোর্টও আমরা জানি। তারা বলেছে যে এবার বিজেপি আর পারবে না, 50 থেকে 52টা সিট পাবে, সবাই জানে সেটা, গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। কিন্তু আমাদের কাছে যে চ্যালেঞ্জ, যে 2016 সালে 211টা সিট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2য়বার ক্ষমতায় এসেছিলেন, আমাদের কাছে চ্যালেঞ্জ যে 2021 সালে সেই 211 সিট ছাড়িয়ে আমরা 221, 231-এর দিকে বাড়তে থাকবো ধীরে ধীরে, কারণ মানুষ তার সঙ্গে রয়েছে। আজকে 70টা প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের পাশাপাশি 70টা প্রকল্প চালু করেছেন। জানেন আপনারা খাদ্যসাথী পাচ্ছেন সবাই? শেষতম প্রকল্পের মধ্যে ডিসেম্বর মাস থেকে চালু হয়েছে দুয়ারে সরকার। সেই দুয়ারে সরকারে মেন পাইলট প্রজেক্ট 12টা নিয়ে এসেছেন এবং পাড়ায় সমাধান। আজকে ইংলিশে
বিশ্ব ব্যাংক এবং ইউনাইটেড নেশনস তারা প্রত্যেকে প্রশংসা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে। আপনি জানেন যে দুয়ারে সরকারে কি কি রয়েছে? খাদ্যসাথী রয়েছে, স্বাস্থ্যসাথী রয়েছে, কন্যাশ্রী রয়েছে, রূপশ্রী রয়েছে, জাতি শংসাপত্র রয়েছে। প্রত্যেকটা মানুষের অধিকার এখানে এস্টাবলিশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে সরকার যত প্রকল্প ঘোষণা করছে সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা বোধ 10 কোটি পশ্চিমবাংলার মানুষ পাচ্ছে না, তাদের বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছে না। কেন? অনেক মানুষ এখনো দূর দূরান্ত গ্রামে থাকেন, যারা খবর পড়েন না, টেলিভিশন দেখেন না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প চালু করলেন দুয়ারে সরকার। মানুষ যদি সরকারের কাছে না আসে, সরকার মানুষের কাছে পৌঁছবে তার পরিষেবা দিতে। আজকে এইটা করার জন্যই সবাই গোটা বাংলা বলছে যে বাংলা নিজের মেয়েকেই চায়। আজকে যারা বিদেশি একটা দল, বাইরের একটা দল, বিদেশি বলবো না, অন্য রাজ্যের যে দল জোর করে পশ্চিমবাংলার শাসন ক্ষমতা দেখাতে চাইছে, দখল করতে চাইছে, তারা প্রচুর টাকা ছড়াচ্ছে। সেই টাকা দিলে নিয়ে নেবেন। বারবার সবাইকে বলেছেন আমাদের নেত্রী যে টাকা দিলে টাকা নিশ্চয়ই নিয়ে নেবেন। তার কারণ হচ্ছে ওই টাকা কেউ কারো পকেট থেকে দিচ্ছে না, আমাদের জনগণের টাকা। একটা একটা করে রাষ্ট্রায়ত্ত সংস্থা যত আছে সব বিক্রি হয়ে যাচ্ছে। 100টা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করবে 2024-এর মধ্যে টার্গেট করে গেছে। আজকে রেল বিক্রি হয়েছে, এয়ারপোর্ট বিক্রি হয়েছে, এয়ারলাইন বিক্রি হয়েছে, বিএসএনএল। আমাদের ফোন সবাই জানতেন যে বিএসএনএল একটা ফোন ছিল, আজকে তার অস্তিত্ব রয়েছে, সেটা বেসরকারি ভাবে চলে গেছে। প্রত্যেকটা জায়গায় বিক্রি করেছে, বিক্রি করে 5 লক্ষ কোটি টাকা সেটা নিয়েছে সরকার। এবং সেই সরকার সেখান থেকে টাকা নিয়ে আজকে সব মানুষের কাছে বিলি করছে। টাকা নেবেন কিন্তু ভোটটা দেবেন জোড়া ফুলে। এটাই আমাদের সংকল্প হওয়া উচিত, তাই তো? টাকা দিচ্ছে, আপনারা খবর পেয়েছেন তো? কিন্তু সবার শেষে আবার বলবো যে বাংলা নিজের মেয়েকে চায়। কেন? এতক্ষণ ধরে বললাম, আর অনেক কিছু বলার আছে। প্রত্যেকদিন সকাল থেকে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রে যখন ঘুমোতে যান, সারাদিনের মধ্যে উনি খালি ভাবেন যে পশ্চিমবাংলার মানুষ কেমন রয়েছে। উনার ভাবনার মধ্যে আর কিছু নেই। উনি সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু 10 কোটি মানুষের কথা ভাবেন। তাই প্রত্যেকটা জায়গায় দেখতে পান যে মায়েরা কোথায় দুঃখে আছেন, কোথায় কষ্টে আছেন, কি তাদের অভাব, প্রত্যেকটা জিনিস উনি বুঝতে পারেন। তাই এবারে উনি ঘোষণা করেছেন যে প্রত্যেক মহিলা যারা জেনারেল কাস্টে তারা 500 টাকা করে প্রত্যেক মাসে তাদেরকে ভাতা পাঠানো হবে, কারণ তাদের হাত খরচের জন্য। আর যারা এসসি এসটি মা বোনেরা রয়েছেন তাদের প্রত্যেকে 1000 টাকা, বছরে 12,000 টাকা। যারা কৃষক বন্ধু পেয়েছেন তারা 5,000 টাকা জায়গায় 10,000 টাকা করে আপনারা পাবে, তারা 10,000 টাকা পাবে। স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেক পরিবারের জন্য 5 লক্ষ টাকা করে দেওয়া আছে। মোদী বলেছিল, নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার বলেছিল আয়ুষ্মান ভারত করব পশ্চিমবাংলার 1 কোটি মানুষের জন্য, কিন্তু 1 কোটি নয়, আমরা 10 কোটি রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 1 কোটি আয়ুষ্মান ভারত আমাদের চাই না, আমরা 10 কোটি মানুষের জন্য আয়ুষ্মান ভারত চাই। তাই তিনি স্বাস্থ্যসাথী নেবেন। বলুন আপনারা আয়ুষ্মান ভারত নেবেন না স্বাস্থ্যসাথী নেবেন? স্বাস্থ্যসাথী নেবেন, তাই তো? সমস্ত মানুষকে বোঝানো দরকার আছে যে আজকে মিথ্যা কথা বলে জুমলাবাজি করে যে সরকার 2014 সালে ক্ষমতায় এসেছে, তারা বলেছিল 2013 সালে, তাদের ভিডিওগুলো রয়েছে, তাদের ভিডিওগুলো এখনো সব জায়গায় রয়েছে, ইউটিউব রয়েছে, মানুষের কাছে রয়েছে। তারা বলেছিল 40 টাকা পেট্রোল দেবে, 35 টাকা ডিজেল আর 300 টাকা গ্যাসের দাম। আজকে আপনারা বাড়ির মেয়েরা জানেন যে গ্যাসের দাম 850 টাকা, পেট্রোল 92 টাকা আর ডিজেল 85 টাকা করে দাম, তাই তো? একজন মন্ত্রী বলছেন যে ডিজেল কি করবে, পেট্রোল কি করবে? গরিব মানুষের তো পেট্রোল ডিজেল দরকার হয় না। তারা জানেই না যে পেট্রোলে করে মোটর বাইক চলে, ডিজেলে করে চাষে ধানে এতে জমিতে চাষ হয়, সেটা জানেই না। আর যারা অটো টোটো এবং গাড়িতে করে ভ্যানে করে যারা যায় তাদের প্রত্যেক দিনের জন্য ডিজেল লাগে। ডিজেল দাম বাড়লে ভাড়া বাড়বে, প্রত্যেকটা মানুষ সেটা জানে, কিন্তু সেই মন্ত্রী জানেন না যে জানে। তখন 2013 সালে যদি একটা ভিডিও আছে আপনারা দেখবেন, সেখানে নরেন্দ্র মোদী বলছে, বারবার করে বলছে, অথচ তার থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 3 ভাগের 1 ভাগ হয়েছে। তেল আমাদের দেশে প্রোডাকশন হয় না, কোথায় হয়? বাইরে থেকে তেল কিনতে হয়। তখন $147 করে পার ব্যারেলের দাম ছিল, আজকে সেখানে $49 পার ব্যারেলের দাম। অথচ তেলের দাম তখন ছিল 65 টাকা পেট্রোলের দাম, আর আজকে এসেছে 93 টাকায়। তখন স্মৃতি ইরানি বলেছিলেন যে আমার কাছে অনেক চুরি বেঁচে আছে, সেই চুরিগুলো আমি প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জন্য, ডক্টর মনমোহন সিং এর জন্য পাঠিয়ে দিচ্ছি। তাহলে উনি আজকে কি বলবেন? তার কাছে অনেক শাড়ি ব্লাউজ আছে, তাহলে তার উচিত যে শাড়ি ব্লাউজ গুলো পাঠিয়ে দেওয়া। যারা আজকে 92 টাকা করেছে বলতে পারবেন, তাই তো পাঠানো উচিত নাকি?
তিনি যখন ডক্টর মনমোহন সিংকে বলতে পারেন যে চুরি বেঁচে আছে, সেই চুরিগুলো মনমোহন সিংকে পাঠাচ্ছি, কারণ পেট্রোলের দাম 65 টাকা, আজকে 92 টাকা হয়েছিল, তাহলে তিনি সেই আমাদের যে কৃষি স্মৃতি ইরানিকে বলা উচিত যে আপনার যে অনেক শাড়ি ব্লাউজ বেঁচে আছে কিন্তু খুলে বোম হচ্ছে, তো সেই কুসংস্কার পাঠিয়ে দিন নরেন্দ্র মোদীকে, 56 ইঞ্চি ছাত্র করে ঘুরে বেড়া যে পেট্রোলের দাম আজকে 92 টাকা হচ্ছে। যাই হোক, আমরা সবাই জানি যে আজকে বাংলায়, পশ্চিম বাংলায় আমাদের যে কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের যে পশ্চিম বাংলার যে মা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রত্যেকটা মানুষের দুঃখ দুর্দশা দেখতে পান, তিনি আরেকটা প্রকল্প নিয়ে এসেছেন যে 35 লক্ষ দারিদ্র সীমার নিচে যে 35 লক্ষ মানুষ রয়েছে তাদেরকে উনি তুলে ধরবেন, তাদেরকে আপডেট করবেন, এবং বাড়ি, কাঁচা বাড়ি যত রয়েছে আগামী 2 বছরের মধ্যে তার 70% বাড়ি উনি পাকা বাড়ি করবেন। প্রত্যেকটা বাড়ি পৌঁছানোর জন্য শক্তপোক্ত রাস্তা হবে, ঢালাই রাস্তা হবে, আর না হলে পিচের রাস্তা হবে। আর বলেছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানীয় জল উনি পৌঁছে দেবেন, যাতে গরিব মানুষগুলো ভালো বিশুদ্ধ পানীয় জল খেয়ে তাদের রোগের হাত থেকে বাঁচতে পারে। তাই আমরা সবাই একটা কথা বলি যে পশ্চিম বাংলা নিজের মেয়েকে চায়। আমাদের স্লোগান হবে নাকি? আর খেলা হবে তো? কে খেলা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খেলা হবে, গণতন্ত্রের নিয়ম মেনে কিন্তু খেলবো আমরা। গণতন্ত্রের সব থেকে বড় কথা ভোট, এই ভোটের মাধ্যমে আমরা ঠিক করবো যে আজকে সরকারে কে থাকবে আর কে থাকবে না। আর এই গণতন্ত্রের যে 1 এপ্রিল যে ভোট আছে, সেই ভোটে খেলা হবে। ম্যাডামের পা ভেঙেছে, আমাদের দিদির পা ভেঙেছে, ষড়যন্ত্র করে তার পা ভেঙেছে, কিন্তু তিনি ভাঙা পায়ে খেলা শুরু করেছেন আর বলেছেন যে আমি গোলকিপার থাকবো, দেখি যে কটা গোল দেয়। তাহলে আমরা ভাইরা, বোনেরা, মায়েরা, আমরা তো সেন্টার ফরওয়ার্ড, আমরা ডিফেন্সে থাকবো, সেন্টার ফরওয়ার্ড থাকবো, মিডফিল্ডে থাকবো। আমরা কি পৌঁছতে দেবো বল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? দেবো না তো? আমরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই বল পৌঁছতে দেবো না, ঠিক আছে? অতএব গোল খাবে না। যারা আজকে চেষ্টা করছে ক্ষমতা দখল করার, তাদেরকে আমরা 10 গোল দিয়ে দিল্লি পাঠিয়ে দেবো। এরা মাঝে মাঝেই ভেগ ধরে, কি বলে যে আমি সন্ন্যাসী হয়ে যাব, আমার কি আছে, আজকে ছেড়ে কাল চলে যাব, সন্ন্যাসী হয়ে পাহাড়ে চলে যাব, ওদিকে হিমালয়ে পাঠিয়ে দেবো। বরং আমরা একটা অ্যাটাচ বাথরুম বলা গুহা খুঁজে বার করবো, যেখানে গিয়ে নিশ্চিত থাকতে পারে, তাই তো? গুহার মধ্যে আমি পরিবেশ স্বচ্ছ ভারত দেখতে পাই, একটা অ্যাটাচ বাথরুম বলা গুহা খুঁজে দেবো, যাও ওখানে সন্ন্যাসী হওয়ার জন্য চলে। এমন ভাবে হারাবো যাতে তারা স্বপ্নেও না ভাবে যে পশ্চিম বাংলায় আমরা আর আসবো, ঠিক আছে? পশ্চিম বাংলার আসার কথা ভাবি না, তাই তো? তো বন্ধুরা জোরে বলো বন্দে মাতরম, বন্দে মাতরম। মায়েরা বোনেরা বলুন জোরে, বন্দে মাতরম। বাংলা তার মেয়েকে চায়, বলুন। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তাই তো? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। জয় হিন্দ, জয় পশ্চিমবাংলা, নমস্কার। এখন আপনার সামনে বক্তব্য রাখবেন আপনাদের আজকে প্রধান অতিথি এবং আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা নুসরাত জাহান, এমপি বসিরহাট। এই পশ্চিম মেদিনীপুরের পবিত্র মাটিকে আমি জানাই প্রণাম। এই প্রখর রোদ্দুরের মধ্যে আপনারা সকলে এসে আজকে এখানে মনুষ্যত্বের টানে, ভালোবাসার টানে সকলে যে আমরা আজকে এক হতে পেরেছি, প্রত্যেকজন যারা এখানে উপস্থিত তাদের সকলকে আমি মাথা নত করে প্রণাম জানাই। আজকের সভায় সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আমার মা, মাসিরা, বোনেরা রয়েছে। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার সব থেকে বড় স্ট্রেংথ, যাকে বলে শক্তি, মহিলা শক্তি। এই মাটি ক্ষুদিরামের বলিদানের মাটি, এই মাটি নন্দীগ্রামের শহীদের মাটি। সাম্প্রদায়িক শক্তিকে রুখে আগামী দিনে পথ দেখাবে এই মাটি।
দিদির হাত শক্ত করবে এই পশ্চিম মেদিনীপুরের মাটি, এটা আমি বিশ্বাস করি। আর ঝড়, বৃষ্টি, বন্যা, আমফান, করোনা, সাম্প্রদায়িক শক্তি, সমস্ত কিছু থেকে যিনি বাংলার মানুষকে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমার নেত্রী, তিনি আপনার নেত্রী, তিনি আমাদের সবার নেত্রী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলা শুধু একটাই মুখ ছেড়ে, মাথা থেকে পা অব্দি আঘাত নিয়ে দিদি প্রতিনিয়ত বাংলার মানুষের জন্য খেলে যাচ্ছে, বাংলার মানুষের জন্য লড়াই করে যাচ্ছে। আপনারা ভাববেন যে এখন নুসরত সাংসদ হয়ে গেছে তাই এসে বক্তব্য রাখছে, যখন সাংসদ ছিলাম না তখনও দল করতাম, কারণ দিদির উপর আমার বিশ্বাস, দিদিকে আমি ভালোবাসি, যার জন্য আজও আমি দল করছি এবং আগামী দিনেও আমি তৃণমূল কংগ্রেস করব, কারণ আমি দিদির আদর্শে বিশ্বাস রাখি। তাই আপনাদের কাছে বলবো যে আমাদের থেকে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে, আমাদের দলের মানুষের থেকে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে, আপনাদের তো মন বড়, ক্ষমা করে দেবেন। মনে রাখবেন শুধু একটা মুখ, শুধু দিদির মুখ মনে রাখবেন, যে বাংলার জন্য লড়াই করে যাচ্ছে, আর কারোর কথা ভাবতে হবে না। আজকে বাংলার মানুষের জন্য প্রকল্পের বন্যা বইয়ে দিয়েছেন। 34 বছর ধরে সিপিএম এর হারমাস বাহিনী অত্যাচার করছিল তো বাংলায়। 2011 সালে দিদি বাংলার মানুষের জন্য রেহাই নিয়ে আসে। এই বাংলায় আজকে আমরা হাসি মুখ দেখতে পাই। এটা তো ভালোবাসার বাংলা, এটা তো সততার বাংলা, মনুষ্যত্বের বাংলা। আমরা তো এখানে ঝামেলাবাজি করি না, আমরা তো এখানে দাঙ্গাবাজি করি না, আর আগামী দিনেও সহ্য করব না। প্রকল্পের কথায় যখন আসি, আজকে সবুজ সাথী প্রকল্পের জন্য বাংলার ছোট ছোট বাচ্চাদেরকে পায়ে হেঁটে ঘুরে স্কুল যেতে হয় না, সাইকেল দিচ্ছে পড়ুয়াদের। রূপশ্রী প্রকল্পের মাধ্যমে বলি, মেয়েদের যখন বিয়ের বয়স হচ্ছে বাবা মার মাথায় কিন্তু চিন্তা কম, মেয়ের বিয়ে তো বিশাল বড় ব্যাপার, সেদিকেও নজর ছিল দিদির। গরিব মানুষের পাশে তো রয়েছে, গরিব মানুষের জন্য তো লড়াই করে যাচ্ছে। 9 কোটি মানুষ যখন বিপদে, মনে রাখবে বিপদে যখন 9 কোটি বাঁচাবে শুধুমাত্র হাওয়াই চোখ। দিদির উপর সেই বিশ্বাসটা রাখবে। আজকে অনলাইন পড়াশোনা করার জন্য ট্যাব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজকে বাংলার বাড়িতে বাড়িতে মেয়েরা শিক্ষিত হচ্ছে কারণ কন্যাশ্রী প্রকল্প রয়েছে। সবই তো করছে। খাদ্য সাথীর মাধ্যমে ফ্রিতে খাবার দিচ্ছে, 2 মুঠো চাল জুগে দিচ্ছে গরিব মানুষের মুখে। চাল দিচ্ছে দিদি, আর হেসেলে আগুন লাগাচ্ছে কে? জোরে বলুন না, আপনারা তো হেসে, আপনারা রান্না বান্না করেন, হেসেলে আগুন লাগাচ্ছে কে? তাহলে বলুন এটা সহ্য করা যায়? ওরা বাংলার সংস্কৃতি বোঝে না, ওরা বাংলার মানুষদের ভালোবাসে না। রবীন্দ্রনাথ বলুন, নেতাজি বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, সকলকেই অপমান করে। মা দুর্গাকেও কি ওরা অপমান করে ওদের নেতারা? আমি কারোর নাম নিয়ে বলবো না। এবং যে নেতারা আজকে এত বছর ধরে তৃণমূল কংগ্রেসে পার্টি করে, এই পার্টির উপর এত বছর বিশ্বাস করে পার্টির সাথে কাজ করে, যে হট করে রাতারাতি নীতি পাল্টে দিয়ে যখন অন্যের দিকে চলে যায়, তাহলে বাংলার মানুষ কোনোদিন তাকে বিশ্বাস করবে? করা উচিত কি? আপনি করবেন? আমি তো করতে পারছি না, আপনি কি করে করবেন? রাতারাতি তো নীতি পাল্টায় না, কোনো না কোনো কারণ ঠিক থাকবে। সে কারণ বাংলার মানুষ জানে এবং উচিত জবাব দেবে ঠিক সময় আসে। যেমন আপনারা 1 এপ্রিল নিশ্চয়ই জানিয়ে দেবে যে এই বাংলা শুধু নিজের মেয়েকে চায়। আপনি যদি দেখবেন অপোজিশন, দিল্লির সরকার এত বছর ধরে দিল্লিতে বসে আছে, বাংলার মানুষের জন্য কি করেছে? 18টা সিট দিয়েছিল লোকসভায়, তাদেরকে ভোট দিয়ে দিল্লি পৌঁছানো হয়েছিল। আপনার দুয়ারে যখন ভোট চাইতে আসবে, আপনারা তাদের হিসেব চাইবেন।
কাজের হিসেব চাইবেন, যদি হিসেব পান ভোট দিয়ে দেবেন। আমি একটা কথা বলতে আসবো, যদি হিসেব পান আপনারা বিজেপিকে ভোট দিয়ে দেবেন, যদি হিসেব পান আপনারা সিপিএম কে ভোট দিয়ে দেবেন। কাজের হিসেব কিন্তু চাইবেন, প্রশ্ন করবেন যে কি করেছে বাংলার মানুষের জন্য, কি নিয়ে তাদের মাতামাতি, কে কার সাথে বিয়ে করছে, কে কার সাথে প্রেম করছে, কার ঘরে কি রান্না হচ্ছে, কার পরনে কি আছে, কে কি খাবে, কে কি করবে, এই নিয়ে মাতামাতি। ধর্মের পর নিয়ে সারাক্ষণ নাড়ানাড়ি। এই বাংলায় আমরা এতদিন জাতি ভেদাভেদ নির্বিশেষে আমরা একসাথে সকলে বসবাস করেছি। তা আপনারা কি চান যে পরবর্তীকালে যখন আপনাদের আগের প্রজন্ম চোখ খুলবে, কিরকম ধরনের বাংলা দেখবে? কোন খাবারের বাংলা দেখবে? নিশ্চয়ই আমরা সেটা চাই না। আমি চাই সততার সরকার, আমি চাই উন্নয়নের সরকার, আমি চাই ভালোবাসার সরকার, আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর আমার বিশ্বাস যে বাংলার মানুষ সর্বদাই ভালোবাসার উপর নির্ভর করে এতদিন বেঁচে আছে। আমাদের তো বেশি কিছু চাই না, আমাদের তো অনেক বড় বড় কোনো স্বপ্ন নেই, খুব ছোট ছোট স্বপ্ন। মনের মধ্যে ভালোবাসা থাকলে সমস্ত দেখবে বড় বড় প্রবলেম ছোট হয়ে যায়। আর এখানে বাইরের লোকজন এসে আমাদেরকে শেখাবে যে কিভাবে লড়াই করে বেঁচে থাকা যায়। আমরা তোমাদের সাথে লড়বো। আর মা বোনেদের বলে রাখি, এই বিজেপি সরকার কিন্তু মহিলাদেরকে সম্মান করতে জানে না, অভদ্র ভাষা ব্যবহার করে মহিলাদের জন্য। যখন ঝামেলা হয় দেখবে নিজেদের মহিলা কর্মীদের সবচেয়ে আগে এগিয়ে দেয় যাতে তারা জখমি হোক। আর এই আমাদের দিদি সেই কবে থেকে পার্লামেন্টে উইমেন রিজার্ভেশন বিল নিয়ে মহিলাদের জন্য লড়াই করে যাচ্ছে। মহিলাদের পাশে রয়েছে আমাদের দিদি, তা মহিলারা কেন দিদির পাশে থাকবে না বলবো? এটা তো সিম্পল লজিক, এটা সিম্পল ক্যালকুলেশন। কিছুদিন আগে উত্তরপ্রদেশের একজন নেতা, আমি নাম নেব না, উনি এসে বাংলায় এলেন, এসে বললেন কি बंगाल को यूपी बनाएगा। अरे क्यों बनाएगा बंगाल को यूपी? भाई तुम्हारा यूपी में मेरा रात्रि বিকেল 6টার পরে বেরোতে পারে না, আমাদের বাংলায় বেড়ে রাত্রি 2টার সময় মাথা উঁচু করে বাড়ি করে গ্রামের রাস্তা দিয়ে ফেরে না। আমি মুসলমান বাড়ির মেয়ে, আমি কাজ করে বাড়ি ফিরেছি রাত্রে, নিশ্চিন্তে বাড়ি ফিরে যাবে, কারণ আমি এই বাংলায় বসবাস করি। এই বাংলায় মেয়েরা মাথা উঁচু করে বেঁচে থাকে, এই বাংলায় মেয়েরা ভয় পায় না। এই তোমাদের দেশে হয় হয়তো উন্নাও আর হাতলাস কাণ্ড, তোমাদের দেশে হয়, তোমরা সেখানে মেয়েদেরকে সম্মান দিতে পারো না, মেয়েদেরকে সুরক্ষিত রাখতে পারো না। আমাদের বাংলায় এই যে এতগুলো মহিলা বসে আছে না, আদৌ মাথা গরম তাদের সবার, যেহেতু হেসেলে আগুন লেগে গেছে, জানে না বাংলার বাড়িতে বাড়িতে মহিলাদের কাছে যাটা বটি এইসব থাকে, আমাদের মহিলারা ভয় পায় না। তাও কি? তাহলে আমার সাথে বলো, আমি একটা লাইন বলবো, তারপর একটা লাইন তোমরা বলবে। আর এই যে গলা চিৎকার করে বাড়িতে যখন বাচ্চাদেরকে বকো, দাদাদেরকে বকো, সেই আওয়াজটা আমি শুনতে চাই। আস্তে আস্তে করলে কিন্তু হবে না। সকলকে বলছি, জোর গলায় বলবে, বলবে তো? সবাই কিন্তু একসাথে স্লোগান দেবে, বিজেপিকে দাও বিদায়, বাংলা নিজের মেয়েকে চায়। বিজেপিকে দাও বিদায়, বিজেপিকে দাও বিদায়। আরেকটু জোরে হলে বেটার হতো, খেলা হবেটা বেশি সুন্দর লাগে শুনতে। তাহলে বলো, আরে খেলা 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 হবে, আরে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, যেটা হবে দেখা হবে, দেখা হবে, জিতে দেখাবো আমরা। আমরা দারুণ খেলোয়াড়, আমরা খেলতে ভালোবাসি, আমরা তৃণমূল কংগ্রেস। আগামী 1 এপ্রিল বিপুল ভোটে জয়ী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। দাদা আপনাদের পাশে রয়েছে, আমরা সবাই ভবিষ্যতের পাশে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, করোনা এখনো আছে, সামনে থাকবেন, নিজেদের পরিবারের সুরক্ষা করবেন, নিজেদেরকে খুব ভালো রাখবেন, আশীর্বাদ করবেন। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস।
সাংবাদিক একসাথে করে নাও, বলো বলো কি বলবো। পূর্বে না কো পদ্ম ফুল, ঘরে ঘরে তৃণমূল। আপনারা বলছেন খেলা হবে, ওরা বলছে খেলা শেষ হবে, কোন খেলা শেষ হওয়ার কথা? আমি তো কিছুই বলছি না, আমি শুধু বলছি আমরা দারুণ খেলোয়াড় এবং আমরা খেলতে ভালোবাসি এবং এটা গণতন্ত্রের খেলা এবং গণতন্ত্রের খেলায় শুধুমাত্র মানুষ জবাব দেবে, জনতা জবাব দেবে, আমরা কে যারা খেলবো। আরেকটা কথা বলে দিই যে এই যে খেলা হবে এতগুলো স্লোগানের মধ্যে রয়েছে, সকলকে এটা বলি যে আমরা কিন্তু সততাকে ভালোবাসি। তো বাংলার মানুষ উন্নয়নের সরকার চায়, ভালোবাসার সরকার চায়, সততার সরকার চায়। আমি বারে বারে এটাই বলছি, যদি সততা থাকতো তাদের মধ্যে তাহলে আজকে এই খেলাটা আর খেলতে হতো না। সততা নেই বলে আমাদেরকে বাধ্য হয়ে খেলতে নামতে হয়েছে। দিদি, আপনাদের মুখে বলা প্রত্যেকটা সবার আর ওদের ইস্তাহার একই কথা বলছে, ব্যাপারটা কি? কার ইস্তেহার? আপনারা যে কথাগুলো সমস্ত সবাই বলছেন সেটা ওদের ইস্তাহারে প্রকাশ। আমাদের না দিদি যেটা বলে সেটা করে এবং যেটা করেছে সেটা অলরেডি বাংলার মানুষ দেখে নিয়েছে। বাংলার মানুষ তো এতদিন দিদির করাতে, দিদির পড়াতে পড়ে রয়েছে, দিদির আশীর্বাদে রয়েছে এবং দিদির ছাউনিতে আমরা সকলে প্রোটেক্টেড বা সিকিউর বলতে পারো। কথা বলার আগে দিদি এখানে বিরোধীতে ভারতী ঘোষ দাঁড়িয়েছিলেন, যিনি এর আগে এমপি সিটেও দাঁড়িয়েছিলেন কিন্তু জেতেন, কি বলবেন? জনতার উপর, জনতা যেটা ঠিক মনে করবে সেটাই করবে। মনে রাখবেন এই বাংলায় যতগুলো প্রার্থী রয়েছে, যতগুলো সিট রয়েছে, প্রার্থী কিন্তু একবারে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তার ওনার জন্য পিচ করছি, বাকিটা জনতা নিশ্চয়ই জবাব দেবে। যে ভিড় ছিল আপনার কি মনে হলো? মহিলাদের ম্যাক্সিমাম ভিড় ছিল, মনে হয় দেবরায় মহিলারা অনেক বেশি, নারী শক্তির অনেক বেশি প্রভাব এখানে। আপনি এসে আত্মপ্রেরণা আরো বাড়িয়ে দিলেন না দেবরার? নারীরা, এখানকার মানুষেরা, মা বোনেরা আমার প্রেরণা বাড়িয়ে দিয়েছে, আমাকে আরো বেশি ইন্সপিরেশন দিয়ে দিয়েছে, দাদাকে আরো বেশি শক্তি এবং সহযোগিতা দিয়ে দিয়েছে। আমি একবার ক্যামেরা নিয়ে ঘুরে দেখাতে বলবো, জনপ্রিয়তার দিক থেকে মমতা ব্যানার্জি এখনো যে একটা প্রতীক বঙ্গের, সেই প্রতীকটাই আমরা দেখাতে চেষ্টা করছি। একটু দেখাতে বলবো, হেলিপ্যাডে উঠবেন আমাদের মাননীয় সাংসদ নুসরত জাহান, তাকে বিদায় অভ্যর্থনা দিচ্ছেন এই দেবরার প্রতিটি মানুষ, যেখানে দেবরার এই গোলগ্রামের প্রতিটি মানুষ এখানে উপস্থিত আছেন। আবার তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন দেবরার মানুষদের। তিনি হেলিপ্যাডে উঠবেন, এদিক দিয়ে আমরা সরাসরি সেই সম্প্রচার দেখাচ্ছি। তিনি এইবার জনসভা ছেড়ে আবার অন্যত্র যাচ্ছেন, সেই ছবি আমরা সরাসরি দেবরা গোলগ্রাম থেকে দেখাচ্ছি। তিনি হেলিপ্যাডে উঠছেন, প্রত্যেককেই তিনি অভ্যর্থনা জানাচ্ছেন, সাদর আমন্ত্রণ জানাচ্ছেন। সরাসরি সেই চিত্র আমরা দেখাচ্ছি, তিনি হেলিপ্যাডে উঠছেন এই মুহূর্তে। সেই সরাসরি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি। সাংসদ নুসরত জাহান হেলিপ্যাডে উঠে জনসভা ছেড়ে তিনি অন্যত্র যাচ্ছেন, এখানে সবাই স্বাগতম জানাচ্ছেন। দিদি, দেবরা গোলগ্রামে আপনাকে সবাই এতটাই জনপ্রিয়তার শিখরে উঠিয়েছে, আরেকবার এই মানুষগুলোর জন্য কিছু একটা আমাদের দর্শককে বলুন। আমি মানুষের কাছে চিরকৃতজ্ঞ থাকব। মানে বাংলার মানুষ আমাকে অভিনেত্রী বানিয়েছে, বাংলার মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করে সাংসদ বানিয়েছে, আর বাংলার মানুষের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। একদম তিনি জানালেন, আমাদের প্রত্যেকটা দর্শককে টিভি চ্যানেলে জানালেন যে তিনি আপ্লুত হয়েছেন এখানে এসে, তার খুব ভালো লেগেছে। প্রবাল চৌধুরীর রিপোর্ট, এখন বাংলা।